আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গণভোট নিয়ে দলগুলোর মতভেদের কারণে উপদেষ্টা পরিষদের উদ্বেগ, আলোচনা করে মতৈক্যে পৌঁছাতে আলটিমেটাম, নইলে সরকার নিজেই সিদ্ধান্ত নেবে। জরুরি বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি। ভার্চুয়ালি সভাপতিত্ব করছেন তারেক রহমান। জুলাই সনদ, গণভোট ও প্রার্থী চূড়ান্তের বিষয়ে আসছে আলোচনা। সংকটময় পরিস্থিতি থেকে দেশকে গণতন্ত্রে ফেরাতে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বললেন সিইসি। সুষ্ঠু ভোট আয়োজনে দলগুলোর সহযোগিতা কামনা। বারবার দুর্ঘটনায় মেট্রো রেল, নকশা ও ত্রুটি বিচ্যুতি খতিয়ে দেখতে বিদেশ থেকে আনা হচ্ছে বিশেষজ্ঞ। মেট্রোতে চাকরি পাচ্ছেন দুর্ঘটনায় নিহত কালামের স্ত্রী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোকেই আলোচনা করে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত জানাতে এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলে সরকারই নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। গণভোট নিয়ে দলগুলোর মতভেদে উপদেষ্টা পরিষদের উদ্বেগের কথাও জানান তিনি। সকালে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব জানান আইন উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে সোমবার জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ব্রিফ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি বলেন, গণভোট নিয়ে ফ্যাসিবাদ বিরোধী মিত্র দলগুলোর মধ্যে মতভেদের কারণে উদ্বিগ্ন উপদেষ্টা পরিষদ। জুলাই জাতীয় সনদ আদেশ, গণভোট সংস্কারের সুপারিশে ভিন্নমত নিয়েও আলোচনা হয়েছে সভায়। ঐক্যমত কমিশনে দীর্ঘদিন আলোচনার পরও কয়েকটি সংস্কারের সুপারিশ বিষয়ে ভিন্নমত রয়েছে। এছাড়া গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। ঐকমত্য কমিশনের আলোচনার পরও জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে বিপরীত মেরুতে অবস্থান করছে রাজনৈতিক দলগুলো। তাই নিজেদের মধ্যেই আলোচনা করে সরকারকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই, সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন। তবে রাজনৈতিক দলগুলো নিজেরা আলোচনা করে ঐকমত্যে পৌঁছাতে না পারলে অন্তর্বর্তী সরকারই সিদ্ধান্ত নেবে বলে পরিষ্কার জানিয়ে দেন আইন উপদেষ্টা। সরকার আয়োজন করে বহু আলোচনা করেছে, আপনারা সবাই জানেন, বহু আলোচনা করেছে। সরকার আর কোনো আয়োজন করতে যাচ্ছে না। এই রাজনৈতিক দলগুলা, যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, ওনারা 15 বছর নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। আমরা রাজনৈতিক দলগুলো নিজেরা আলাপ আলোচনা করে এই বিষয়টাও আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন, এই প্রত্যাশা করছি। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আবারও জানান উপদেষ্টা আসিফ নজরুল। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। জরুরি বৈঠকে বসেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি, গণভোটের সময় নিয়ে রাজনৈতিক বিতর্কের প্রেক্ষিতে দলের অবস্থান ছাড়াও সংসদ নির্বাচনে প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। বিভাগের দায়িত্বপ্রাপ্ত দলের সাংগঠনিক সম্পাদকরাও বৈঠকে উপস্থিত রয়েছেন। বৈঠক শেষে বিকেলে সংবাদ সম্মেলনে এসব বিষয়ে দলের অবস্থান তুলে ধরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবে সেটি নির্ভর করছে আগামী নির্বাচনের উপর, এমন মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, ভোটের দায়িত্বে নিয়োজিতদের উপর নির্ভর করছে বাংলাদেশের গতিপথ। গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে সব বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন সিএসি। ভোট কেন্দ্রে নিরাপত্তা নিয়ে আনসার ভিডিপির মহড়া ও মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সকাল ৮টা, ভোট গ্রহণ শুরু। খিলক্ষেতের ডুমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আসা শুরু করেছেন ভোটাররা। ভোট গ্রহণ চলছে, হঠাৎ ভোট কেন্দ্রের বাইরে শোরগোল। কেন্দ্রের ভিতরে ভোট কারচুপি সহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা। পরে আনসার বাহিনীর চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় ভোট কেন্দ্রের পরিবেশ। আসন্ন জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তায় আনসার বাহিনীর ডামি মহড়া ছিল এটি। সোমবার ছিল চতুর্থ ধাপের আনসার প্লাটুন সদস্যদের মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী দিন। রাজধানীর ভাটারায় আনসার গার্ড ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে মহড়ার সমাপনী দিনে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় বাহিনীর মহাপরিচালক জানান, সুষ্ঠু ভোট আয়োজনে গত ১ বছরে ১.৫ লাখ নতুন সদস্য নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচনী যে প্রশিক্ষণ, এটা মৌলিক প্রশিক্ষণের সাথেই সম্পৃক্ত, প্যাকেজের সাথে সম্পৃক্ত, যার জন্য আমরা পরবর্তীতে তফসিল ঘোষণার পরে আমাদের যে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ যেটা হবে সেটা হবে সতেজকরণ প্রশিক্ষণ। উইল রিফ্রেশ দেম অনলি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলসহ সকল অংশীজনের প্রতি আহ্বান জানিয়ে সিইসি বলেন, ভোটের দায়িত্বে নিয়োজিতদের উপর নির্ভর করছে আগামী বাংলাদেশ। এই ধরনের সংকটময় মুহূর্তে, এটা ক্রিটিক্যাল অবস্থায় দেশ যখন রয়েছে, এখানে আমাদেরকে গতানুগতিক ধারায় কাজ করলে হবে না। আউট অফ দ্য ওয়ে গিয়ে সাধারণভাবে গতানুগতিক পন্থায় যে ধরনের কাজ হয় তার বাইরে গিয়ে আমাদেরকে কাজ সমাধান করতে হবে। এ সময় সিইসি দেশব্যাপী আনসার বাহিনীর বিশাল নেটওয়ার্ক কাজে লাগিয়ে যে কোনো অপপ্রচার রোধে কাজ করার আহ্বান জানান। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধী সহ সমাজের পিছিয়ে পড়ার সব শ্রেণীর মানুষকে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রতিবন্ধীদের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সক্ষমতা অনুযায়ী সবার মেধাকে কাজে লাগানোর পরিকল্পনা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করছেন বলেও জানান আমির খসরু। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ওলামা দলের আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, মানুষের ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে রাজনীতি করছে জামাত ইসলামী। তিনি বলেন, জাতীয় নির্বাচন বানচালের কোনো চেষ্টা সফল হবে না। আমরা কিন্তু এখন চাই যার যে সক্ষমতা আছে, এটা আগামী বাংলাদেশ গড়ার জন্য প্রত্যেকের সক্ষমতাকে দেশ গড়ার জন্য আমরা ব্যবহার করতে চাই আগামী দিনে। তারেক রহমান সাহেব তার যে আগামী দিন বাংলাদেশ গড়ার স্বপ্ন, সেই স্বপ্নে আপনারা অগ্রভাগে থাকবেন। হিন্দুদের শাখা করতেছেন, যে সদস্য দিতেছেন, এই সদস্যরা কি কোনোদিন গোলাম পারওয়ারের জায়গায় আওয়ামী লীগ এই জামাতের কোনোদিন সেক্রেটারি জেনারেল হতে পারবে? কোন সুরার সদস্য হইতে পারবে? এগুলো একটা কি বলেন, জনগণকে ভাওতা দেওয়া। গণভোট ইস্যুতে ঐক্যমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর আলোচনায় প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে জামাত ইসলামী। রাজধানীর পল্টনে খেলাফত মজলিসের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামাতে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংসদের উচ্চ কক্ষে পিআরের ব্যাপারে তাদের সমমনা ৮ দল, জনগণ ও সরকার একমত। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এই চাওয়া পূরণ হবে না। প্রধান উপদেষ্টার আহ্বানে অন্য দলগুলোর সাড়া দিলেও জামাতও আলোচনায় বসতে রাজি। এ সময় আবদুল্লাহ মোহাম্মদ তাহের আরও জানান, নির্বাচন ঘিরে কোনো রাজনৈতিক জোট করবে না জামাত। সকল রাজনৈতিক দল আলোচনার ভিত্তিতে সমাধান করব এবং জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর হয়ে সেই ভিত্তিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা।
মেট্রো রেল নির্মাণে ত্রুটি বিচ্যুতি আছে কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। সেজন্য বিদেশ থেকে বিশেষজ্ঞ আনার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। মেট্রো রেলের সার্বিক দিক নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রীকে মেট্রো রেলে স্থায়ী চাকরি দেওয়া হবে। মেট্রো রেলের নিরাপত্তা রক্ষায় পিলারে ব্যানার ফেস্টুন না লাগানোর অনুরোধও জানান মেট্রোর এমডি। মুশফিকুর রহমানের রিপোর্ট। সম্প্রতি মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে একজনের মৃত্যুর ঘটনায় আবারও নড়ে চড়ে বসেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। পুরো নকশা, ত্রুটি বিচ্যুতি ও পরিচালনার বিষয়টি খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে তারা। এ নিয়ে ডিএমটিসিএল এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকেন মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। এ সময় মেট্রো রেলের নকশা, নিরাপত্তা এবং অন্যান্য রুটের কাজের অগ্রগতি তুলে ধরেন তিনি। জানান, মেট্রো রেল চালু হওয়ার অল্প সময়ের মধ্যে দুর্ঘটনা কেন সে বিষয়টি খতিয়ে দেখা হবে। 100 বছর একটা ডিজাইন করেছি, আর আমি প্রথম বছরে এটাকে নিয়ে সন্দেহ আরম্ভ করব? এটা তো কেউ সন্দেহ করার কথা না। 50 বছরের বিয়ারিং লাইফ সাইকেল দিছে, আমি 1 বছর হয়নি, আমার ডিএনপি শেষ হয়নি এখনো আমি এটা নিয়ে দুশ্চিন্তা ঘুমাবো না? এটা কি হতে পারে? পোস্টার লাগানোর কারণে পিলারের কোনো ক্ষতি হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হবে জানিয়ে ফারুক আহমেদ বলেন, মেট্রো রেল সুরক্ষায় সবার আরো দায়িত্বশীল হতে হবে। ডিজাইন ফল্ট হতে পারে, কনস্ট্রাক্টেবিলিটি হতে পারে, যে জিনিসের উপরে বসাইতে বলছে, যে জিনিস দিচ্ছে এটা হতে পারে, অথবা ওয়ার্কম্যানশিপে হতে পারে। যেই কমপ্লায়েন্সে ডিজাইন করা হয়েছিল, যেটা বলা হয়েছিল সেটা হয়তো কন্ট্রাক্টর করে নাই। চতুর্থ হতে পারে যে বুঝানোর কথা, যে কনসালটেন্ট, আমরা প্রায় 1000 কোটি টাকার উপরে ব্যয় করেছি এটা কনসালটেন্সির জন্য, তারা ঠিক মতো বুঝে নেয় নাই। দোষ কিন্তু বিয়ারিং এর না, বিয়ারিং যে লাগাইছে, যেভাবে লাগানো হয়েছে বা যে বুঝে নেওয়ার কথা সে বুঝে নিছে কিনা, ওইগুলি আমাদের দেখতে হবে। ফার্মগেটে দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রীকে যোগ্যতা অনুসারে শিগগিরই মেট্রো রেলে চাকরি দেওয়া হবে বলে জানান তিনি। এই দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন 2 সপ্তাহের মধ্যে জানানো হবে। ওই যোগ্যতা অনুযায়ী যতটুকু চাকরি তাকে পদোন্নতি দেওয়া যায় বা করা যায় ওই ব্যবস্থা রাখা হয়েছে, প্রভিশন রাখা হয়েছে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরা ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি এবং 2 জনকে হত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় 5 আসামির বিরুদ্ধে আজ 3য় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আসামিদের মধ্যে আছেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য নেওয়া হচ্ছে। এর আগে গত 23 অক্টোবর রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন গুলিবিদ্ধ আমির। নিজের 2 পায়ে পরপর 6 রাউন্ড গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বর্ণনা দেন তিনি। এরপর 27 অক্টোবর দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন গুলিবিদ্ধ বাসিদ খান মুসার বাবা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। একটা রুমে নিয়ে যাই, রুমে তোলার পর একটা চেয়ারের সাথে আমার হাত বেঁধে নেয়। কিছুক্ষণ পর আমার জিজ্ঞেস করে আমরা কি কি কাজ করেছি 13 সালে। মূলত যারা ছাত্রদল করত, কেন্দ্রীয় সংসদ এবং বিভিন্ন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দকে তারা ফলো করছিল, ঠিক তারই ধারাবাহিকতায় আমাকেও তারা ট্র্যাক করছিলেন। সেভাবে তারা আমাকে 2013 সালের 5 ডিসেম্বর মিরপুর মুসলিম বাজারের ঠিক উত্তর পাশে একটা কালভার্ট ছিল, ছোট রোডটা অন্ধকার ছিল, সেখান থেকে আমাকে তুলে নিয়ে গাড়িতে তুলে চোখ বেঁধে ফেলে। 1 নভেম্বর থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেওয়া হলেও চলছে না কোনো পর্যটকবাহী জাহাজ। ফলে এবার মৌসুমের শুরুতেই ভ্রমণ পিপাসুদের আগ্রহে ভাটা পড়েছে। জাহাজ ব্যবসায়ীরা বলছেন, নভেম্বর মাসে দিনে গিয়ে দিনে ফেরার নিয়মে সেন্ট মার্টিনে থাকার সুযোগ নেই। ফলে প্রস্তুতি নিয়েও জাহাজ চলাচল বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন সাকিলের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। নারিকেল জিঞ্জিরা বা সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। একসময় বছর জুড়ে পর্যটকদের পদচারণা থাকত এই দ্বীপে, কিন্তু বর্তমানে সেখানকার পরিবেশ সংকটাপন্ন হওয়ায় এখনো রয়েছে সীমিত বিধিনিষেধ। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাস নির্দিষ্ট শর্তে পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দিয়েছে সরকার। কিন্তু নভেম্বর মাসে শুধু দিনের বেলায় ঘুরে ফিরে আসার শর্ত থাকায় এত সীমিত সময়ের জন্য অনেক পর্যটকই ভ্রমণ পরিকল্পনা থেকে সরে আসছেন।
এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ব্যবসায়ীরা। রাত্রে যদি থাকতে না পারে পর্যটক, তাহলে তারা সেন্ট মার্টিনের দিকে বিমুখ হয়ে যাবে। এইবারে যেটা করছে সেটা হচ্ছে একেবারে নাটকীয়তার মধ্যে ফেলে দিছে। আর আমরা যারা লোকাল আছি তারা গত বছর 2 মাসের ব্যবসা আমরা কিছু পাইনি। এদিকে সেন্ট মার্টিন খুলে দেওয়া হলেও কক্সবাজার বা টেকনাফ থেকে ছাড়া হয়নি কোনো জাহাজ। দিনে গিয়ে দিনে ফিরতে যাত্রার সময় লাগবে সর্বনিম্ন 14 ঘন্টা থেকে 16 ঘন্টা পর্যন্ত। এমন নিয়মে ভ্রমণ করা সময় সাপেক্ষ ও ক্লান্তিকর, তাই প্রস্তুতি নিয়েও জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মালিকপক্ষ। একদিকে যেমন পর্যটক সংকুচিত করে ফেলেছে যাওয়ার বিধিনিষেধ করে, পাশাপাশি আবার সময়টাও সংকুচিত করে ফেলেছে। 5 মাসের জায়গায় নিয়ে আসছে 3 মাসে। নভেম্বরে কক্সবাজার থেকে 7 থেকে 8 ঘন্টা সময় সাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিন গিয়ে আবার পুনরায় ফিরে আসা, সেটা কতটুকু যুক্তিযুক্ত। অন্যদিকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বলছে প্রতিদিন কোনোভাবেই 2000-এর বেশি পর্যটক যাওয়া যাবে না সেন্ট মার্টিনে। এছাড়া যেতে হলে লাগবে ট্রাভেল পাস। 2000 ক্যারিং ক্যাপাসিটিটাকে মনিটর করার জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড একটা ট্রাভেল পাসের জেনারেট করেছে, যেটা টিকেটের উপরে থাকবে এবং ওই ট্রাভেল পাস ব্যতীত কোনো টিকিট নিয়ে যাত্রীরা ভ্রমণ করতে পারবে না। এভাবে একের পর এক বিধিনিষেধ থাকলে সেন্ট মার্টিন বিমুখ হবে পর্যটকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সাবেক মুখ্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা ডক্টর কামাল সিদ্দিকী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়। মরহুমের নামাজে জানাজা বাদ আসর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। এদিকে ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এক শোক বার্তায় তিনি বলেন, ডক্টর কামাল সিদ্দিকী ছিলেন প্রশাসন, উন্নয়ন চিন্তা ও একাডেমিক গবেষণার এক উজ্জ্বল নক্ষত্র। তিনি কখনো তার মূল্যবোধ ও দেশপ্রেম থেকে সরে আসেননি। প্রধান উপদেষ্টা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুর্স পরিচালনা পর্ষদের 2025-2027 মেয়াদের নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আজ রাজধানীর বাজুর্স কার্যালয়ে পরিচালনা বোর্ডের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে নির্বাচন প্রক্রিয়া, ফলাফল ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। নতুন পর্ষদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডায়মন্ড অ্যান্ড ডিভাসের প্রেসিডেন্ট এনামুল হক খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সানন্দা জুয়েলার্সের রণজিৎ ঘোষ। এছাড়াও ভাইস প্রেসিডেন্ট পদে 3 জন, কোষাধ্যক্ষ 1 জন ও পরিচালক পদে 29 জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঠাকুরগাঁওয়ে টানা বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। গত বছর আগাম সবজি চাষ করে ক্ষতিগ্রস্ত হয়, এবার বাড়তি লাভের আশায় অধিক পরিমাণ জমিতে আমন আবাদ করেছিলেন ঠাকুরগাঁওয়ের চাষিরা। কিন্তু কৃষকের সে আশায় বাদ সাধে প্রকৃতি। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে গত 5 দিনের টানা বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ও সবজির ক্ষেত। তবে ক্ষতিগ্রস্ত জমি বাঁচাতে বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি বিভাগ জানায়, ঠাকুরগাঁও জেলায় চলতি মৌসুমে 1,37,300 হেক্টর জমিতে আমন ধানের ও 700 হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। এবারে খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পরিষদের পরিচালক হলেন কর্পোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। তাকে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি কাউন্সিলর মনোনীত করে আজ আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চিঠি দেওয়া হয়েছে। রুবাবা দৌলার অন্তর্ভুক্তিতে 25 সদস্যের বিসিবি পরিচালনা পরিষদ পূর্ণতা পেল। তবে রুবাবার বর্তমান প্রতিষ্ঠানে কিছু আনুষ্ঠানিকতা থাকায় এখনও দায়িত্ব নেননি। বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন তিনি। আজ বিসিবির পরিচালনা পরিষদের সভায় যোগ দিতে পারেন রুবাবা দৌলা।
স্প্যানিশ লা লিগায় এলচের বিপক্ষে 3-1 গোলে জিতেছে বার্সেলোনা। অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে 9 মিনিটে কাতালানদের এগিয়ে নেন লামিনে ইয়ামাল। এবার 3 মিনিট পর ফেরান তোরেসের গোলে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। প্রথমার্ধের শেষ দিকে রাফা মিরের গোলে ব্যবধান কমায় এলচে। তবে 61 মিনিটে মার্কাস রাশফোর্ড প্রতিপক্ষের জালে বল পাঠালেও 3-1 ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল। এই জয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে 5 পয়েন্টের ব্যবধানে দ্বিতীয় স্থানে উঠেছে বার্সেলোনা। বর্নমাউথকে 3-1 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের 2-এ উঠেছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদে ম্যাচের 17 মিনিটে আর্লিং হল্যান্ডের অসাধারণ গোলে এগিয়ে যায় পেপ গার্দিওলার দল। টেলর অ্যাডামস 25 মিনিটে বর্নমাউথকে সমতায় ফেরান, তবে 8 মিনিটের ব্যবধানে আবারও দলকে এগিয়ে নেন নরওয়ের স্ট্রাইকার। এরপর নিকো ও রিলি 7 মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন। এতে 10 ম্যাচ শেষে 19 পয়েন্ট ম্যানচেস্টার সিটির, 6 পয়েন্ট বেশি নিয়ে সবার উপরে আর্সেনাল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। গণভোট নিয়ে দলগুলোর মতভেদের কারণে উপদেষ্টা পরিষদের উদ্বেগ, আলোচনা করে মতৈক্যে পৌঁছাতে আলটিমেটাম, নইলে সরকার নিজেই সিদ্ধান্ত নেবে। জরুরি বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি, ভার্চুয়ালি সভাপতিত্ব করছেন তারেক রহমান। জুলাই সনদ, গণভোট ও প্রার্থী চূড়ান্তের বিষয়ে চলছে আলোচনা। সংকটময় পরিস্থিতি থেকে দেশকে গণতন্ত্রে ফেরাতে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বললেন সিএসি। সুষ্ঠু ভোট আয়োজনে দলগুলোর সহযোগিতা কামনা। বারবার দুর্ঘটনায় মেট্রো রেল, নকশা ও ত্রুটি বিচ্যুতি খতিয়ে দেখতে বিদেশ থেকে আনা হচ্ছে বিশেষজ্ঞ। মেট্রোতে চাকরি পাচ্ছেন দুর্ঘটনায় নিহত কালামের স্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।